হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো সম্প্রতি বালুচিস্তানকে কেন্দ্র করে বিভিন্ন রকম খবর কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে, যেখানে বলা হচ্ছে যে বালুচিস্তান হয়তো স্বাধীনতা পেয়ে গেছে, যেহেতু তারা স্বাধীনতা দিবস পালন করেছে 11ই আগস্ট। তো এখানে প্রশ্ন হচ্ছে, বালুচিস্তান কি সত্যি স্বাধীনতা পেয়ে গেছে, নাকি বালুচিস্তান কি সত্যি একদিন পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যেতে পারে, নাকি এটি শুধু একটি দীর্ঘদিনের রাজনৈতিক ও সশস্ত্র আন্দোলনের ফল? তার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বালুচিস্তানের স্বাধীনতার দাবি যেহেতু আবারও আন্তর্জাতিক আলোচনায় চলে এসেছে, আর এর সঙ্গে সামনে এসেছে একটি বড় প্রশ্ন, সেটা হচ্ছে পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা কি ভবিষ্যতে নতুন কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো বালুচিস্তানের ইতিহাস, স্বাধীনতা দাবি, সশস্ত্র আন্দোলন, সিপিইসি এবং গোয়াদার বন্দরের কৌশলগত গুরুত্ব। তার পাশাপাশি দেখব বাস্তবে বালুচিস্তানের স্বাধীন হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য বলছি, ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখেন, সেক্ষেত্রে অবশ্যই এই টপিকটা আপনাদের কাছে কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ডিটেলসে আলোচনা নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে বালুচিস্তান কোথায় অবস্থিত। যেখানে বর্তমানে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশটি কিন্তু এই পাকিস্তান দেশটির আয়তনের দিক থেকে সবচেয়ে বড় একটি প্রদেশ, এবং এর পশ্চিমে কারা রয়েছে? এর পশ্চিমে রয়েছে ইরান, এবং উত্তরে রয়েছে আফগানিস্তান, এবং দক্ষিণে রয়েছে আরব সাগর, যেটা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এছাড়াও এই ভৌগোলিক অবস্থানই বালুচিস্তানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে, যেখানে আরব সাগরের তীরে অবস্থিত গোয়াদার বন্দর এবং এই অঞ্চলের বিশাল ভূখণ্ড ভবিষ্যতের বাণিজ্য ও ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ভবিষ্যতে রাখতে পারে। তার পাশাপাশি পাকিস্তানের মধ্যে এই বালুচিস্তান প্রদেশে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ কিন্তু রয়েছে, যেখানে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে পেট্রোলিয়াম, কয়লা, তামা, সোনা, বিভিন্ন খনিজ সম্পদ কিন্তু এখানে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে। তার জন্য কিন্তু বালুচিস্তান প্রদেশটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রদেশ পাকিস্তানের জন্য। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে, বালুচিস্তান নিয়ে কেন এত আলোচনা চলছে, বা বালুচিস্তান কেনই বা এত গুরুত্বপূর্ণ একটি প্রদেশ? যেখানে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থান, সেটা কিন্তু অবশ্যই আপনাদের বুঝতে হবে। অর্থাৎ বালুচিস্তানের প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে কয়লা ও খনিজ সম্পদ, তামা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিনারেলস, অর্থাৎ বিভিন্ন ধরনের খনিজ সম্পদের মজুদ কিন্তু বালুচিস্তানের মধ্যে রয়েছে। তার পাশাপাশি আরব সাগরের উপকূল এবং গোয়েন্দা বন্দর এই অঞ্চলকে কিন্তু আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিপিইসি, অর্থাৎ চাইনা পাকিস্তান ইকোনমিক করিডর, যেটি চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই করিডোরের সঙ্গে বালুচিস্তানের সরাসরি যেহেতু সম্পর্ক রয়েছে, তাই বালুচিস্তানের সংঘাত শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ একটি বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বৃহত্তর ভূ রাজনীতি, অর্থাৎ বৃহত্তর জিও পলিটিক্স। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এবার আসি মেন টপিকে, অর্থাৎ বালুচিস্তানের মধ্যে যে এই যে সংঘাত, এই সংঘাতের শুরু কোথা থেকে, এই বিষয়টা এবার আপনাদের কাছে আমি ক্লিয়ার করব। যেখানে বালুচিস্তানের বর্তমান সংঘাত বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে কিন্তু তাকাতে হবে। যেখানে 1947 সালের ব্রিটিশ ভারত ভাগের পর এই অঞ্চলের রাজনৈতিক অবস্থান নিয়ে কিন্তু তখনই বিতর্ক শুরু হয়ে যায়। অর্থাৎ বিতর্ক শুরু হয়ে যায় কবে থেকে? না, 1947 সালের ভারত ভাগের পর থেকেই। এবং এরপর 1948 সাল থেকে পাকিস্তানের বিরুদ্ধে বালুচ জাতীয়তাবাদী বিদ্রোহের বিভিন্ন পর্যায় কিন্তু দেখা যায়, এবং তার পরবর্তীতে কয়েক দশকেও একাধিক সশস্ত্র সংঘাতও কিন্তু এই অঞ্চলের মধ্যে দেখা গিয়েছে। যেখানে বালুচ জাতীয়তাবাদীদের একটি অংশ মনে করেন এই অঞ্চলের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আরো বেশি হওয়া উচিত, এবং তাদের একটি অংশ সরাসরি স্বাধীনতার দাবিও কিন্তু জানিয়ে আসছে। অর্থাৎ আজকে যে সংঘাত আমরা বালুচিস্তানের মধ্যে দেখছি, এটা কিন্তু কোন রকম কোনো নতুন ঘটনা নয়। এই ঘটনার পেছনে রয়েছে বিগত বহু দশকের ইতিহাস। যেখানে 1947 সালের 11ই আগস্ট তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু আনুষ্ঠানিকভাবে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু অপরদিকে তার 3 দিন পরই 14ই আগস্ট কিন্তু আবারও বালুচিস্তানকে পাকিস্তানের মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়েছিল, এবং সেই 1947 সাল থেকেই এই বিদ্রোহ কিন্তু শুরু হয়। যেখানে 1947 সালের পর 1948 সালে
সালে প্রথম বিদ্রোহের সূচনা হয় এবং ধারাবাহিকভাবে সেই 1948 সাল থেকে 2026 সাল পর্যন্ত কিন্তু এই সংঘাত ক্রমাগতই বেড়ে চলেছে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আরো একটি প্রশ্ন হচ্ছে, সেটা হলো কারা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করছে। যেখানে বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন কিন্তু এই স্বাধীনতা দাবির পেছনে রয়েছে। যেখানে এর মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে একটি হলো বালোচ লিবারেশন আর্মি, যেটাকে বিএলএ বলা হয়। এই বিএলএ পাকিস্তানি রাষ্ট্রে এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে পাকিস্তান সরকার বিএলএ কে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করছে। তবে এখানে একটি বিষয় আপনাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বালুচিস্তানের সব মানুষ বা সব রাজনৈতিক সংগঠনই কিন্তু বিএলএর যে মতাদর্শ বা বিএলএর যে কর্মকাণ্ড সেটা কিন্তু প্রশ্রয় দেয় না বা সমর্থন করে না। তাই বালুচিস্তানের পুরো জনগোষ্ঠীকে একটিমাত্র সংগঠনের সঙ্গে সমান করে দেখাও কিন্তু আমাদের ঠিক হবে না। কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, বালুচিস্তানের মধ্যে স্বাধীনতার দাবি যে সংগঠনটা সব থেকে জোরালোভাবে তুলে ধরছে সেটা কিন্তু এই বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। এবার আসি বালুচিস্তানের সংঘাতের পেছনে মূল কারণগুলি কি, অর্থাৎ কেন এই বালুচিস্তান পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। তার পেছনে বেশ কিছু অভিযোগ কিন্তু রয়েছে। তার মধ্যে প্রধানগুলি কি কি না, তার মধ্যে বালুচ জাতীয়তাবাদী ও অধিকার কর্মীদের অভিযোগের মধ্যে অভিযোগের মধ্যে প্রধান যেটি আছে সেটা হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনা। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই বালুচিস্তানের মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে যে পাকিস্তান তাদের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনা করে আসছে, যেখানে প্রাকৃতিক সম্পদের উপর স্থানীয় জনগণের পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকা এবং নিরাপত্তা অভিযানের বিভিন্ন অভিযোগ তারা কিন্তু তুলছে। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে পাকিস্তানের যে টোটাল প্রদেশ তার মধ্যে সব থেকে বড় প্রদেশ যেহেতু এই বালুচিস্তান, এবং এই বালুচিস্তান যেহেতু একটি খনিজ সম্পদ সমৃদ্ধ একটি প্রদেশ, তার জন্যই এদের যে প্রাকৃতিক সম্পদ তাদের উপর কিন্তু বালুচিস্তানের মানুষের কিন্তু কোন রকম কোনো অধিকার নেই। বরং পাকিস্তান কি করে, এখান থেকে সমস্ত খনিজ সম্পদ তুলে নিয়ে যায়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই বালুচিস্তানের মধ্যে কোন রকম কোনো ডেভেলপমেন্ট তারা কিন্তু করে না, বরঞ্চ তাদের উপর মানবিক শোষণ বা অত্যাচার কিন্তু চালায়। যেখানে এই বালুচিস্তানের মধ্যে বিভিন্ন ব্যক্তিদের নিখোঁজ হওয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষের উপর অত্যাচার, এই সমস্ত বিষয়গুলিকে নিয়েও কিন্তু দীর্ঘদিন ধরে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং এই সম্পূর্ণ বিষয়গুলিকে একটি রাজনৈতিক ইস্যুর মধ্যে কিন্তু নিয়ে আসা হয়। এবং অন্যদিকে পাকিস্তান সরকার এই সব অভিযোগের অনেকগুলো অস্বীকার করে এবং বালুচিস্তানের উন্নয়ন ও নিরাপত্তা এবং তার পাশাপাশি অবকাঠামো তৈরির উপর গুরুত্ব দেওয়ার কথা কিন্তু পাকিস্তানের সরকারের তরফ থেকে বলা হয়। অর্থাৎ এখানে দুটি ভিন্ন ন্যারেটিভ কিন্তু তৈরি হয়, যেখানে একদিকে বঞ্চনা এবং অধিকারের অভিযোগ আর অন্যদিকে পাকিস্তান সরকার নিরাপত্তা ও উন্নয়নের যুক্তি কিন্তু তুলে ধরা হয়। আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আসি আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে সিপিইসি ও গোয়াদার পোর্ট। অর্থাৎ বালুচিস্তানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে সিপিইসি এবং গোয়াদার বন্দর। যেখানে সিপিইসি চীনের বেল্ট ও ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং গোয়াদার বন্দর আরব সাগরের তীরে যেহেতু অবস্থিত, তার জন্য এই বন্দরটিও কিন্তু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ চীন কি করতে চাইছে, এই পাকিস্তানের মধ্যে দিয়ে এবং বালুচিস্তানের মধ্য দিয়ে এই গোয়াদার পোর্ট পর্যন্ত একটি রাস্তা তৈরি করতে চাইছে এবং এই গোয়াদার পোর্টকে আন্তর্জাতিক বাজারে ব্যবসার জন্য ব্যবহার করতে চাইছে। অর্থাৎ এই গোয়াদার পোর্টকে কাজে লাগিয়ে চীন মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে প্রবেশাধিকার হিসেবে ব্যবহার করতে চাইছে এবং এর ফলে পাকিস্তানের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা গড়ে উঠবে। তার পাশাপাশি সড়ক, রেল, জ্বালানি ও যোগাযোগ খাতেও কিন্তু চীন বৃহৎ বিনিয়োগ কিন্তু করছে এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডরকে গড়ে তোলার জন্য। কিন্তু চীনের এই বিনিয়োগ এবং পাকিস্তানের অর্থনৈতিক পরিকল্পনার জন্য এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ হলেও সিপিইসি নিয়ে কিন্তু এই বালুচিস্তানের স্থানীয় মানুষদের পর্যায়ে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক কিন্তু রয়েছে। যেখানে বিশেষ করে প্রশ্ন উঠছে, এই প্রকল্প থেকে স্থানীয় জনগণ কতটা অর্থনৈতিক সুবিধা পাবে এবং তাদের মতামত কতটা গুরুত্ব পাবে। আর এই অসন্তোষের কারণে কখনো কখনো বালু জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে সম্পূর্ণ বিষয়গুলি। তার জন্যই সিপিইসি বা গোয়াদার পোর্ট এই বিষয়টার মধ্যেও কিন্তু যুক্ত হয়ে গেছে। এবার আসি বর্তমান সময়ে, অর্থাৎ 2026 সালে কেন আবারও এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যেখানে 2026 সালে বালুচিস্তানের স্বাধীনতার দাবি এবং সেখানে চলমান সংঘাত আবারও কিন্তু আন্তর্জাতিক মহলে
নজর কিন্তু কেড়েছে, যেখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো সশস্ত্র কর্মকাণ্ড পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে যেহেতু আরো জটিল করে তুলেছে, তার ফলে একই সঙ্গে রাজনৈতিক অধিকার, মানবাধিকার এবং স্থানীয় জনগণের ভবিষ্যৎ নিয়েও কিন্তু এই অঞ্চলের মধ্যে আলোচনা বাড়ছে। তার পাশাপাশি এই বালুচিস্তানের বেশ কিছু সাম্প্রতিক ঘটনা, যেমন মার্চ 2024-এ বিএলএর নেতৃত্বে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালানো হয়, তার পাশাপাশি আগস্ট 2024, ডিসেম্বর 2024, মে 2025 এবং সম্প্রতি 2026 এই সাম্প্রতিক ঘটনাগুলির জন্য বালুচিস্তানের মধ্যে আবারও নতুন করে স্বাধীনতার দাবি কিন্তু উঠছে। অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি সামনে আসছে সেটা হচ্ছে, বালুচিস্তানের বর্তমান আন্দোলন কি শুধুই একটি দীর্ঘস্থায়ী বিদ্রোহ, নাকি ভবিষ্যতে এটি পাকিস্তান থেকে রাজনৈতিক বিচ্ছিন্নতার আরো একটি দাবিতে পরিণত হতে পারে? এই রকম প্রশ্ন কিন্তু বর্তমানে উঠছে। অর্থাৎ সব থেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তাহলে কি পাকিস্তান ভেঙে পড়তে পারে বা ভেঙে যেতে পারে? এর সম্ভাবনা কতটা রয়েছে? যেখানে স্বল্পমেয়াদে এর সম্ভাবনা যেহেতু খুবই কঠিন, কারণ পাকিস্তানি রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক কাঠামো এখনো কিন্তু যথেষ্ট শক্তিশালী। আর একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য শুধু একটি বিদ্রোহী আন্দোলন থাকলেই হয় না, সেটিকে দীর্ঘমেয়াদী পরিস্থিতিতে পরিবর্তিত করতে হয়। আর যদি সংঘাত আরো দীর্ঘস্থায়ী হয়, যদি ব্যাপক জনসমর্থন তৈরি হয়, যদি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরো গভীর হয় এবং একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও যদি বদলে যায়, তাহলেই কিন্তু স্বাধীনতার প্রশ্ন নতুন করে গুরুত্ব পেতে পারে এই পাকিস্তানের মধ্যে। তবে মনে রাখতে হবে, স্বাধীনতার দাবি থাকা আর সেটিকে বাস্তবে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এই দুটো বিষয় কিন্তু এক নয়। অর্থাৎ বিষয়টা কি, পাকিস্তান কিন্তু এখন এই সময়ের মধ্যে ভেঙে যেতে নাও পারে। ভবিষ্যতে কি হবে বা ভবিষ্যতে এই আন্দোলনের মুখ কোন দিকে নেবে, তার উপর নির্ভর করবে বালুচিস্তান স্বাধীনতা পাবে কি পাবে না, বা পাকিস্তান ভেঙে যাবে কি যাবে না সেই বিষয়টা। আশা করি এই পয়েন্টও আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি, বালুচিস্তান যে স্বাধীনতার দাবি করছে, সেই দাবির পেছনে সবচেয়ে বড় বাধাগুলি কি কি। অর্থাৎ বালুচিস্তান স্বাধীন হতে চাইলে সামনে থাকবে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। তার প্রথম হচ্ছে পাকিস্তানের সামরিক প্রতিরোধ, এবং দ্বিতীয়ত হচ্ছে বালুচিস্তানের ভেতরেই রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বর্তমানে কিন্তু একটি বড় একটি চ্যালেঞ্জের বিষয়। এবং চতুর্থ হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র চালানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় শক্তিশালী অর্থনীতি, প্রশাসন এবং নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, সেগুলি কি এই বালুচিস্তানের বর্তমানে রয়েছে। তার পাশাপাশি প্রতিবেশী দেশ ও বড় শক্তিগুলোর অবস্থান কিন্তু বালুচিস্তানের স্বাধীনতার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠবে। অর্থাৎ স্বাধীনতার জন্য শুধু ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণই যথেষ্ট নয়, প্রয়োজন রাজনৈতিক বৈধতা, প্রশাসনিক ক্ষমতা, অর্থনৈতিক ভিত্তি ও আন্তর্জাতিক স্বীকৃতি। এই সবগুলোরই যেহেতু প্রয়োজন, যতক্ষণ না সবগুলি বালুচিস্তান খুব ভালোভাবে নিয়ে আসতে পারবে নিজেদের পক্ষে, ততক্ষণ বালুচিস্তান কিন্তু স্বাধীনতা পাবে না। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আসি, যদি বালুচিস্তান স্বাধীনতা না পায়, সেক্ষেত্রে ভবিষ্যতে কি হতে পারে, এই নিয়ে তিনখানা সম্ভাবনা কিন্তু রয়েছে। তার প্রথম সম্ভাবনা হচ্ছে, বর্তমান পরিস্থিতি যদি বজায় থাকে, সেক্ষেত্রে বালুচিস্তান পাকিস্তানের অংশ থাকবে, কিন্তু সংঘাত ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কিন্তু ক্রমাগতই বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে, আরো বেশি স্বায়ত্তশাসন তারা কিন্তু বাড়াবে, যেখানে স্বাধীনতার পরিবর্তে বালুচিস্তান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরো বেশি ক্ষমতা কিন্তু পেতে চাইবে। এবং সবচেয়ে বড় সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে স্বাধীনতা। তবে এই তৃতীয় পরিস্থিতির জন্য শুধু আন্দোলন নয়, ব্যাপক জনসমর্থন প্রয়োজন। তার পাশাপাশি বড় রাজনৈতিক পরিবর্তন এবং আন্তর্জাতিক পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু প্রয়োজন হবে স্বাধীনতা পাওয়ার জন্য। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে কোন পথ শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হবে। আমাদের কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। সম্ভাব্য তিনটি সিনারিও বা সামনের দিনে যে তিনটি ঘটনা ঘটতে পারে, সেই তিনটি ঘটনা আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তবে এবার শেষ প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি সত্যি ভাঙার পথে রয়েছে? যেখানে এই মুহূর্তে পাকিস্তান শীঘ্রই কিন্তু ভেঙে যাবে না, যেটা আমি আগেই আলোচনা করলাম, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু বর্তমানের কোনো ভিত্তি নেই। তবে এটাও সত্য যে বালুচিস্তানের দীর্ঘস্থায়ী সংঘাত পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তার দিক থেকে চ্যালেঞ্জের বিষয় কিন্তু হয়ে উঠছে, যেখানে আগামী দিনে এই আন্দোলন কোন দিকে যাবে তা নির্ভর করবে বালুচিস্তানের জনগণের রাজনৈতিক অবস্থান, পাকিস্তানের নীতি, নিরাপত্তা পরিস্থিতি
অর্থনীতি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির উপর। তাই এই ভিডিওর মাধ্যমে শেষ প্রশ্ন আপনাদের কাছেই থাকছে, সেটা হচ্ছে বালুচিস্তানের স্বাধীনতা কি ভবিষ্যতের বাস্তব সম্ভাবনা, নাকি এটি দীর্ঘস্থায়ী একটি রাজনৈতিক আন্দোলন হয়েই থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের বিভিন্ন জিওপলিটিক্স এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।